দেখো, আজকের আমরা শুরু করতে যাচ্ছি ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি ও ডি ব্রগলির সমীকরণ। এটা দেখব আমরা একটু। এই যে দ্বৈত প্রকৃতি বা ডুয়েল ক্যারেক্টার, এটা বলতে আসলে আমরা কি বুঝি। এখানে আমি একটু লিখছি যে আলোর গতিপথ তরঙ্গধর্মী ও ক্ষুদ্র ক্ষুদ্র ফোটন কণার সমষ্টি। সুতরাং আলোর কণাধর্ম ও তরঙ্গধর্ম দুইই আছে। এই যে ফোটন কণার সমষ্টি মানে ফোটনের যেহেতু ভর আছে, সেই জন্য বলছি আমরা এর দুইটা ধর্মই আছে। আর এই দুই ধর্মকে আলোর দ্বৈত প্রকৃতি বলে। এরকম ইলেকট্রনের ক্ষেত্রেও আলোর মতো ইলেকট্রনও ক্ষুদ্র কণিকা। আবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে ইলেকট্রনের গতিপথ বৃত্তাকার বা উপবৃত্তাকার যাই হোক না কেন, ইলেকট্রনের তরঙ্গের আকারে গতিশীল হয়। সুতরাং ইলেকট্রনকেও কণাধর্ম তরঙ্গধর্ম দুইই আছে। এই দুই ধর্মকে ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি বলে। এটা 1924 খ্রিস্টাব্দে ডি ব্রগলি ইলেকট্রনের দ্বৈত প্রকৃতির ধারণাটি দেন। আমরা একটা গাণিতিক ব্যাখ্যা দেখব। ডি ব্রগলির সমীকরণের উপপাদন দেখো, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমরা জানি ইজ ইকুয়াল টু এইচ নিউ এবং নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এখান থেকে যেখানে এটা আমরা জানি সবাই, যেখানে সি হলো আলো তথা ফোটনের বেগ, ই হলো ফোটনের শক্তি, নিউ হলো কম্পাঙ্ক, আর ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এগুলো আমাদের জানা আছে। আবার আইনস্টাইনের যে রিলেটিভিটি ল, সেই অনুসারে যে আমরা যে সমীকরণটা পেয়েছি সেটা হলো ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। এখন দেখো, ওখানেও আমরা ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা পেলাম, আর এখানে পেলাম ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। কারণ এই দুটোকে যদি আমরা সমান করি, যেহেতু শক্তি, সেক্ষেত্রে আমরা কী পাবো? এখানে ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ারের এম হইল ফোটনের ভর, সি হইল ফোটনের বেগ, মানে আলোর বেগ। এখন এই 1 এবং 2 নং সমীকরণ থেকে আমরা দুইটা জায়গায় যেহেতু ই, তো ই যদি আমরা সমান করি তাহলে পাই আমরা এইচ সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, বা ল্যামডা ইজ ইকুয়াল টু পাই এইচ বাই এম সি। এই এম সি মানে ভর ইন্টু বেগ, দ্যাট ইজ ভর বেগ। এটা আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি, মানে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পিও লেখা যায়। তো এটা পেলাম ল্যামডার সাথে ভরবেগের একটা সমীকরণ। তো এখন এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই কণাটার ল্যামডা মানে তরঙ্গদৈর্ঘ্য আছে, আবার এম আছে ভর। তাহলে এটা যাদের যে সমস্ত কণার দ্বৈত বৈশিষ্ট্য আছে বা ডুয়েল ক্যারেক্টার আছে, তাদেরকে আমরা এই সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। আগের স্লাইড বলো। হ্যালো, কি বলবো কিছু? হ্যালো হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা, লিখছো, ওকে। তাহলে তার পরেরটা আমরা দেখলাম এই দুইটা সমীকরণকে মানে ই সমান করে আমরা পেলাম হইল ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম সি। এটাই হলো ডি ব্রগলির সমীকরণ, যেখানে তরঙ্গ এবং ভর দুইটাকেই কোরিলেট করেছি আমরা। ডি ব্রগলির মতে ফোটনের মতো তীব্র বেগে গতিশীল কোনো বস্তু কণা যেমন ইলেকট্রন, এর ক্ষেত্রেও এই 3 নং সমীকরণটি প্রযোজ্য। ডি ব্রগলি মনে করতেছেন উপরে যে সমীকরণটা, এটা কিন্তু ফোটনের জন্য পেয়েছে, কিন্তু তিনি বললেন কি যে অন্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেগুলোর বেগ এই আলোর বেগের কাছাকাছি বা খুব দ্রুত যেগুলো ছুটাছুটি করছে, তাদের ক্ষেত্রে এই সমীকরণটা প্রযোজ্য, মানে হলো ইলেকট্রনের জন্য প্রযোজ্য। এখন আমরা এখানে পেলাম যদি অন্য বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে আমরা লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়াল এইচ বাই এম ভি। সিটা কিন্তু আলোর বেগ, ফোটনের জন্য প্রযোজ্য, আলোর বেগ, এখানে আলোর বেগ। আর আমরা যদি অন্য ক্ষেত্রে প্রয়োগ করি, অন্য যে কোনো কণার ক্ষেত্রে, সেখানে সি হয়ে গেল ভি। ভি মানে সেই বেগটা আলোর বেগের সমানও হতে পারে, ভিন্ন হতে পারে, বা কাছাকাছি হতে পারে। সেই জন্য আমরা ভিন্ন মানে ভাবে প্রকাশ করলাম ভি দ্বারা, যেখানে এম হইল বস্তুকণার ভর, ভি হইল বস্তুকণার বেগ। আচ্ছা, ডি ব্রগলির সমীকরণ থেকে বোর ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণের উপপাদন। এখন দেখো, আমরা এই ডি ব্রগলির সমীকরণটা যদি সত্য হয়, তাহলে বোরের যে কৌণিক ভরবেগ, সেই সমীকরণটা যদি এখান থেকে আমরা উপপাদন করতে পারি, তাহলে বুঝবো যে ডি ব্রগলির সমীকরণ ঠিক আছে।
তো দেখি সেটা করা যায় কিনা। আমরা ধরলাম নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ বরাবর পরিভ্রমণ করতে হলে ইলেকট্রনের কক্ষপথের পরিধি ইলেকট্রন তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা পূর্ণ সংখ্যার সরল গুণিতক হতে হবে। এটার মানেটা কি, আমি এটা একটু বুঝাই। এই কথাটার মানেটা কি, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ বরাবর পরিভ্রমণ করতে হলে ইলেকট্রনের কক্ষপথের পরিধি, ধরো এই কথাটার মানে হলো এই যে এখানে যদি এটা হয় নিউক্লিয়াস, আর এখানে ধরো এখানে একটা ইলেকট্রন ঘূর্ণায়মান আছে। এখন ঘূর্ণায়মান যদি থাকে, এখানে এর কথা অনুসারে ইলেকট্রনটা তো এভাবে তরঙ্গ আকারে যাচ্ছে আর কি। এরকম। তো এখানে আমরা দেখলাম এই যে ইলেকট্রনটা এই শক্তি স্তরে আছে, এই শক্তি স্তরের একটা ব্যাসার্ধ আছে, সেটা আমরা ধরলাম হলো আর, এটা আর ব্যাসার্ধ। আর এটা একটা পরিধি আছে, পরিধি মানে আমরা লিখি হলো 2 পাই আর, যদি এটা ব্যাসার্ধ আর হয়। এখন ওরা বলছে যে এই যে কক্ষপথের পরিধি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যটা কি, ধরো যে কোনো একটা তরঙ্গ যদি আমরা ধরি, এখান থেকে এই পর্যন্ত এই যে একটা পূর্ণ তরঙ্গ তো আমরা জানি না, এটা দুইটা ঢেউয়ের মতো আমরা দেখতে পাচ্ছি, এটা একটা পূর্ণ তরঙ্গ। এই পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্যটা, আমরা যদি এটা এখান থেকে এই দূরত্বটা নেই, এই যে এই দূরত্বটা হলো ল্যামডা, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। যে কোনো প্রত্যেকটা তরঙ্গের এই ইলেকট্রনের জন্য বা যে কোনো ক্ষুদ্র বস্তুর জন্য তার তরঙ্গ দৈর্ঘ্য তো নির্দিষ্ট, তো এর জন্য এটা নির্দিষ্ট। কেউ আসলো নাকি? আচ্ছা, এখন এই তরঙ্গ দৈর্ঘ্য এটা ল্যামডা। এখন আমরা ওরা বলছে যে এই পরিধি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের এই ল্যামডা পূর্ণ সংখ্যার সরল গুণিতক, মানে হলো এই 2 পাই আর ইজ ইকুয়াল টু n ল্যামডা হওয়া উচিত। কারণ কি, এই ইলেকট্রনটা তো এই পথে ঘুরতেছে, তো মানে একটা কখনো এই পূর্ণ জায়গায় ঘূর্ণনের জন্য তার একটা তরঙ্গের ফ্র্যাকশন হওয়া সম্ভব না। যদি ফ্র্যাকশন হয়, ধরো এখানে এসে এইখানে শেষ হইলো, এই তরঙ্গটা এখানে এসে এইখানে শেষ হইলো, আর এদিক দিয়ে ধরো পূর্ণ তরঙ্গ হয়ে আসছে, তাহলে এখানে অর্ধেক হইলে সেই অর্ধেকটা হওয়া সম্ভব না। তাহলে অর্ধেক হইলে একটা তরঙ্গ তো পূর্ণই হবে, সেই আর অর্ধেক কোথায় যাবে? এটা তো অ্যাবসার্ড ব্যাপার। সেই কথাই বলছে, পরিধি ইলেকট্রন তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। কেউ যেন আসছে, আমরা দেখি, মনে হয় কেউ এখন আসছে, এখন আসলে প্রবলেম হয়ে যায়। না, কেউ তো আসেনি। ওকে, তাহলে দেখো, তো এখানে এটা প্রমাণ করার জন্য যে অর্থাৎ 2 পাই আর ইকুয়াল টু n ল্যামডা, n হলো একটা পূর্ণ সংখ্যা, সেটা 1 2 3 4 যাই হতে পারে, আর হলো কত ব্যাসার্ধ, n হলো পূর্ণ সংখ্যা। এখান থেকে আমরা ল্যামডা সমান কি পাই? ল্যামডা সমান পাই 2 পাই আর বাই n। এটা একটা সমীকরণ দিলাম। আর ডি ব্রগলি যে সমীকরণ, সেখান থেকে পেয়েছিলাম ল্যামডা ইকুয়াল টু h বাই m v। তো দুইটা জায়গায় ল্যামডা আছে, সুতরাং ল্যামডাকে আমরা ইকুয়াল করে লিখি। এই দুটোকে যদি আমরা সমান করি, তাহলে কি পাবো? 2 পাই আর বাই n ইজ ইকুয়াল টু h বাই m v। এখান থেকে
বা দিয়ে এমভিআর বা কৌণিক ভরবেগ, এমভিআর মানে এখান থেকে আমরা নিলাম কোথায়, এখান থেকে এই যে এমভিআরটা এপাশে নিলাম আর টোয়াইস পাইটা এপাশে আনলাম, এনটা এদিকে নিলাম, তাহলে এমভিআর সমান হবে এনএস বাই টোয়াইস পাই, এনএস বাই টোয়াইস পাই। এইটা কি, এই কৌণিক ভরবেগ মানে এই বোরের যে স্বীকার্য কৌণিক ভরবেগ সমান এনএস বাই টোয়াইস পাই তো ছিল, এবং সেটা আমরা ডি ব্রগলির সমীকরণ থেকে কিন্তু উপপাদন করলাম। তাহলে বোঝা যাচ্ছে যে ডি ব্রগলি যে সমীকরণটা দিয়েছেন তার গ্রহণযোগ্যতা আছে। ঠিক আছে, আগের স্লাইডটাতে একটু জানি। আগের স্লাইডে যাব। এটা ছিল, এটার কথা বলছো না তারপরে? স্যার তারপরে এটা না, স্যার ছবিটাও রাখুন। হ্যাঁ রাখো, সমস্যা নেই। স্যার তুলেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে পেলাম এমভিআর সমান হলো এনএস বাই টোয়াইস পাই। এটাই বোর প্রস্তাবিত গতিশীল ইলেকট্রনিক কৌণিক ভরবেগ নির্ণায়ক সমীকরণ, এটা আমরা জানি এবং যেটা ডি ব্রগলি থেকে আমরা উপপাদন করলাম। আচ্ছা, এখানে একটা কথা আছে, এই যে ডি ব্রগলির সমীকরণটা পেলাম আমরা, এই মাঝারি বা বড় গতিশীল বস্তুর ক্ষেত্রে ডি ব্রগলির তত্ত্ব প্রযোজ্য নয়। এটা আমরা দেখব কীভাবে প্রযোজ্য নয়, মানে যদি এর ভরটা অনেক বেশি হয় সেই ক্ষেত্রে এটাকে প্রয়োগ করা যাচ্ছে না। আমরা এটা ধরে নিলাম এই জন্য এইসব বস্তুজনিত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য এতই ক্ষুদ্র যে তা শনাক্ত করা যায় না। যেমন 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 200 গ্রাম বা 0.2 কেজি ভরের একটি ক্রিকেট বলের ক্ষেত্রে উক্ত তরঙ্গদৈর্ঘ্যের মান বের করতে পারবা? কীভাবে এর মান বের করবা তরঙ্গদৈর্ঘ্যের? স্যার এটা কি h বাই mv দিয়ে বের করব? হ্যাঁ, ওটা দিয়ে বের করবা। করো তাহলে কত আসে। এখানে বেগ দেওয়া আছে, মানে ভি দেওয়া আছে না, আর তোমরা এটা এসআই এককে করো তাহলে ভালো হবে। যেহেতু মিটার পার সেকেন্ড দেওয়া আছে আর ভরটাকে আমরা কেজিতে নিয়েছি, তাহলে এইচের মানটাও তোমরা এসআইতে বসাবো। প্রত্যয় অনন্যা, হ্যালো। ও এখন ওরা আসলো কোথা থেকে? সাদাব, স্যার এই সাদাব আর প্রত্যয়। সাদাব, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, কি Hello? এত দেরি কেন? স্যার আমার ওয়াইফাই ছিল না এতক্ষণ, ওয়াইফাই মাত্র ব্যাক করছে। ও আচ্ছা, আর প্রত্যয়? হ্যালো হ্যালো হ্যালো, স্যার লেফট হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার চলে গেছে স্যার। আবার চলে গেছে। এই প্রত্যয় কে? ও কি পড়ে এখানে না এমনি আছে? প্রত্যয়টা কে? আচ্ছা ঠিক আছে, দেখি। স্যার বের করেছি। আচ্ছা, করেছো না? হ্যাঁ স্যার। তাহলে কত আসছে তোমার রেজাল্ট? 3.313 into 10 inverse 33 মিটার। ইনভার্স 33 মিটার কি? এটা কিসের মান? ল্যামডা? হ্যাঁ স্যার, তরঙ্গদৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। তো এখন তুমি যে মানটা পেলে, এই যে 3.31 × 10⁻35 হয়, 35 মিটার। 33 হ্যাঁ, 33 স্যার 33 আসে। ও তোমার 33 আসছে হ্যাঁ ক্যালকুলেশনে? স্যার আমারও
স্যার আপনি তো পিকোমিটার করেছেন, আমি তো শুধু মিটার করেছি। না, এই যে মিটার, এটা স্যার মিটারও 33 আসে মাইনাস। 33 আসে এটা। না স্যার স্যার আমারও 33 এসেছে। ও আচ্ছা, যদি থাকে তাহলে 33, তাহলে এখানে হয়তো ভুল আছে। 33, আচ্ছা 33 যদি হয় তাহলে পিকোমিটার কত হবে? তাহলে আমরা এটাকে 12, এটা হলো 33 না, এখানে হবে 11। আচ্ছা, কারণ 10⁻12 পিকোমিটার সমান হলো 1 মিটার, সেই হিসাবে আমরা এটা পাই, মানে 10⁻12 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে বা গুণ করলে আমরা এটা পাবো পিকোমিটার। পিকোমিটার নিলাম, এটা খুবই ক্ষুদ্র একটা একক। তো দেখো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই 10⁻³ মিটার বা 33 মিটার, এটা খুবই খুবই কম। তুমি যদি মানে পিকোমিটার বাদ দাও, যেহেতু আমরা এটা অতটা আমার অভ্যস্ত না, যদি ন্যানোমিটারে নাও তাহলে কত আসে এটা দেখছো? ন্যানোমিটারে 10⁻9 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসে? 27 না? -24 হ্যাঁ 24, তো -24 মানে খুবই ক্ষুদ্র না এটা? আমরা এই যাবৎকালে যা দেখেছি যে সেই মানগুলো ছিল ধরো ন্যানোমিটার, ওই যে দৃশ্যমান অঞ্চল বলো, তারপর ইউভি বলো, সেগুলো ন্যানোমিটারের ধরো 380 থেকে 780 ন্যানোমিটার মধ্যে দৃশ্যমান অঞ্চল, এবং আল্ট্রাভায়োলেট তার চেয়ে একটু কম। তো এটা তার চেয়ে কত গুণ কম, তো এটা একটা অসম্ভব ব্যাপার, এটা গ্রহণযোগ্য নয়। এই যে 10⁻24 যদি আমরা ন্যানোমিটারে নিই, এটা খুবই ক্ষুদ্র মান, এভাবে কোনো তরঙ্গদৈর্ঘ্য হওয়া সম্ভব না। সেই জন্য বলছে যে এই যে ডি ব্রগলি সমীকরণ সেটা আমরা যেটা পেলাম, এই ক্ষেত্রে যদি মাঝারি বা বড় গতিশীল বস্তু, যেমন ক্রিকেট বলের কথা বলছে, সেক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য নয়। ঠিক আছে, মানে কোন ক্ষেত্রে প্রযোজ্য? যেখানে তার তরঙ্গদৈর্ঘ্য থাকবে, যার মধ্যে ডুয়েল ক্যারেক্টার থাকবে, সেই ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এটা ক্রিকেট বল, সেটার একটা পার্টিকেল, একটা ভর আছে, তরঙ্গর রূপ দেওয়া যায় না, সেই জন্য সেক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে না। ওকে, তরঙ্গদৈর্ঘ্যের এই অতি ক্ষুদ্র মান শনাক্ত করা সম্ভবপর নয়। স্যার হ্যাঁ বলো। স্যার একবার বলুন স্যার, মিটার থেকে পিকোমিটার কি যাচ্ছে স্যার? বুঝি না, আবার বলো কি? স্যার যে মিটার থেকে যে পিএম যে আসছে স্যার, হুম, স্যার কিভাবে আসছে স্যার? ও আচ্ছা, সেটা আচ্ছা কত দিয়ে? আচ্ছা গুড, দেখাচ্ছি আমি, দাঁড়াও। স্যার 10⁻12 দিয়ে গুণ দিতে হবে না? দাঁড়াও। আচ্ছা, এটা হলো আমি এই রিলেশনগুলো আমি পড়িয়েছিলাম শুরুতে মনে হয়। 1 মিটার = 10 ডেসিমিটার, তাই না? = 10⁻² সেন্টিমিটার = 10⁻³ মিলিমিটার = 10⁻6 মাইক্রোমিটার = 10⁻9 ন্যানোমিটার = 10⁻12 পিকোমিটার। এরপরও আছে ফেমটোমিটার, টিটার আছে, আমার দরকার নাই। এই ন্যানোমিটার বলতে হয়, আর অ্যাংস্ট্রম তো জানো, এখানে 10⁻10 হবে অ্যাংস্ট্রম, সেটা আমি লিখলাম না। এখন আমি এখানে এটা যদি মিটার থাকে, এটা ধরো 3 আছে মিটার, এই মিটারটাকে আমি নেব পিকোমিটারে, তাহলে এটা 10⁻12 দিয়ে এটা মাল্টিপ্লাই করবো না? 10⁻12 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে কত আসে? এটা 11 হবে। 11, সরি, এটা হবে কত? হ্যাঁ, এটা 11 হবে। ঠিক আছে না? জি স্যার। এটা 21 হবে। কি বুঝতে পারছো এবার? জি স্যার। এটা দিয়ে মাল্টিপ্লাই করলো, আর কিছু না। ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার কৌণিক ভরবেগ বলতে আসলে কি বোঝায়? এটা কি কাজে লাগে?
এটা কৌণিক ভরবেগটা হলো যখন কোনো বস্তুকণা কোনো কোনো কিছুকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, ওই বস্তুর জন্য কৌণিক ভরবেগটা প্রযোজ্য। আর এই কৌণিক ভরবেগের এই মানটা যে কীভাবে আসলো সেইটা জানার জন্য ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আছে, কিন্তু সেইটা তোমাকে জানতে হলে ফিজিক্সের গতি চ্যাপ্টারে মনে হয় এটা দেয়া আছে, বুঝছো? ওইটা তোমরা দেখে বুঝতে পারবে। এটা অনেক বড় ধরনের একটা ক্যালকুলেশন আছে ওখানে, যে এমভি এটা আসলো কীভাবে, কৌণিক ভরবেগ সময় এটা আসে কীভাবে, ঠিক আছে? ওই ক্যালকুলেশনটা ওখানে আছে মনে হয়, তোমরা ফিজিক্সে পড়বে এই জিনিসটা। তো স্যার আমি বলছি যে জিনিস মানে কৌণিক ভরবেগ জিনিসটা আসলে কি? ও কৌণিক ভরবেগ বলতে ওই আমি যেটা বললাম যে যখন বৃত্তাকার পথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, তো সেই ইলেকট্রনের তো একটা ওই বৃত্তাকার পথে একটা বেগ আছে, তাই না? আবার আর বেগ আছে এবং ওর ওই পথের একটা ব্যাসার্ধও আছে, তাই না? একটা ভরও আছে। তো এই অবস্থায় তার যে ভর এবং বেগের গুণফল, এই অবস্থার ব্যাসার্ধের সাথে রিলেটেড, সে কাছে আসতে পারে, দূরে আসতে পারে, এই মিলেই আসলে কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয়। সেই জন্য আমরা দেখি এটাকে এমবিআর, কিন্তু এটা কীভাবে আসলো তার একটা পদ্ধতি আছে, একটা ক্যালকুলেশন আছে, বেশ বড় একটা ক্যালকুলেশন আছে। সেই জিনিসটা এখানে জানা একটু মুশকিল হয়ে যাবে, কিন্তু বলতে বুঝি যে ওই যে বৃত্তাকার পথে কোনো বস্তুর মানে ঘূর্ণনের সময় তার যে বৃত্তাকার পথ, তার সে কত দূরে আছে এবং সে বস্তুটা কত ভর এবং বেগ, এই সম্পর্কে যে টার্মটা, সেটাকে কৌণিক ভরবেগ দ্বারা প্রকাশ করা হয়েছে। হ্যাঁ বলো কি? স্যার বৃত্তাকার পথে থাকলেই শুধু কৌণিক ভরবেগ থাকবে? রাইট, রৈখিক ক্ষেত্রে হবে না, মানে সরল পথে সে চলতেছে, এই ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, ঠিক আছে? সরল পথে চললে তো আর সেখানে কোনো ব্যাসার্ধের ভূমিকা নাই। স্যার উপবৃত্তাকার হলে হবে? বলো বলো, হ্যাঁ শুনতেছি। কোনে মানে অনিতা কি বলছিল? না স্যার বলছি উপবৃত্তাকার হলে হবে কৌণিক ভরবেগের মান। শোনো, উপবৃত্তাকার কি, আর এই সব কথা কিছুই থাকবে না কিছুদিন পরে। কেন? এই যে বৃত্তাকার কথা উপবৃত্তাকারের কথা বলছি, ইলেকট্রনের ক্ষেত্রে এটা কোনোটাই প্রযোজ্য নয় এখন। কারণ আমরা ইলেকট্রন যে বৃত্তাকার উপবৃত্তাকার, এই কথাটা হলো দ্বিমাত্রিক, কিন্তু ইলেকট্রনের যে অঞ্চলে থাকে সেটা কিন্তু দ্বিমাত্রিক না, ত্রিমাত্রিক, বুঝতে পারছো? আর আমরা এই বৃত্তাকার উপবৃত্তাকার এই কনসেপ্টগুলো দুইটো অক্ষের কথা ভেবে বলছি, একটা হলো এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। তো এখানে বৃত্তাকার যখন হয়, তোমাদের একটু ধারণা থাকা ভালো, বৃত্তাকার এখানে যে কোনো বৃত্ত সৃষ্টি করার ক্ষেত্রে, বা এই যে একটা দ্বিমাত্রিক যে একটা আমরা বৃত্তের মতো বা আঁকি বা উপবৃত্তের মতো আঁকি, এখানে দুটো অক্ষ থাকে, একটাকে বলা হয় মেজর এক্সিস, একটা হলো মাইনর এক্সিস। এই যে মুখ্য অক্ষ আর হলো গৌণ অক্ষ বলা হয় বাংলায়। তো এই যে মেজর এক্সিস আর মাইনর এক্সিস, এর একটা অনুপাত থাকে, এই অনুপাতের উপর ভিত্তি করে ওই 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 এরিয়াটার আকৃতিটা হয়। যদি এই মেজর এক্সিস এবং মাইনর এক্সিস এর অনুপাত যদি হয় 1, মানে দুটো সমান, রেশিও 1 মানে দুটো সমান, তাইলে মেজর এক্সিস আর মাইনর এক্সিস দূরত্ব সমান হলো, তখন সেটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে। আর যদি মেজর এক্সিস এবং মাইনর এক্সিসের অনুপাত যত 1-এর চেয়ে কম হবে, তত সেটা উপবৃত্তাকার হবে, বুঝছো কথাটা? তো এই ব্যাখ্যাগুলো দিয়েছেন সমারফিল্ড ইলেকট্রন সম্পর্কে। কিন্তু পরবর্তীতে আবার এই যখন শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ আসলো, তখন বলছে না, এই যে দ্বিমাত্রিক ধারণা না আসলে, এটা হলো ত্রিমাত্রিক। ইলেকট্রন যে অঞ্চলে থাকে, তার থাকার যে সম্ভাব্য অঞ্চল, এটা হলো সব ত্রিমাত্রিক। সেই ক্ষেত্রে আবার এই ব্যাখ্যাগুলো মানে অতটা কার্যকর থাকে না, যদিও তার ধারণার একটা সূচনা হয়েছিল, সেই জন্য আমরা সেগুলো পড়ব। কিন্তু সর্বশেষ কিন্তু শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ অনুযায়ী আমরা সব কিছু ব্যাখ্যা করতে পারবো। কিন্তু শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণটা তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে অবশ্য নাই, বুঝছো? সেটা একটু প্রবলেম হয়ে গেছে, অত ধারণা ইন্টারমিডিয়েট ছেলেদের দেওয়া যাবে না, ঠিক আছে? কোনো কোশ্চেন এ সম্পর্কেও? হ্যালো
তোমরা এই যে বৃত্তাকার বৃত্ত এবং উপবৃত্ত, এটা তো তোমরা ইন্টারমিডিয়েট পড়বে, জিওমেট্রিতে আছে মনে হয় এটা তোমাদের, এ সম্পর্কে আরও ডিটেলস পড়বে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। তোমরা একটু করো এটা। এখানে এত মিটার পার সেকেন্ড বেগে ধাবমান ইলেকট্রনের দ্বারা সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এটা পারবে, করো একটু তাড়াতাড়ি করো। এটা কোন ফর্মুলা ইউজ করবে? স্যার ল্যাম্বডা সমান h/mv। ল্যামডা সমান h/mv। আচ্ছা, তাহলে কিভাবে করবে করো তো তাহলে একটু। স্যার 3.5 × 10⁻³ আসে। হয়ে গেছে তোমার? আচ্ছা, এখানে তুমি লিখছো ল্যামডা সমান h/mv, তাই না? এখন তুমি মান জি স্যার, আমরা কি আসছে? হ্যাঁ, কি বলছো? একই আসছে না? আচ্ছা, ফাইন। এখন তুমি এখানে ল্যামডার মানটা বের করবে কত আসে, আর h সমান লেখছো তুমি হইলো কোন এককে বসাইছো তুমি? স্যার আমার তো অন্যটা আসছে। আচ্ছা, দেখি একটু। এখানে যদি আমরা সিজিএস এ বসাই তো -27 আর্ক। স্যার 3.5 × 10⁻11। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, এটা দেখি আমি একটু দেখি। তাহলে m সমান কি লিখছো? m সমান না না স্যার SI 9.1 × 10⁻31 কেজি। ওইটা তো মিটার পার সেকেন্ডে আছে না? স্যার SI যদি করি হবে না? অবশ্যই হবে। স্যার এটা দিয়েই করলাম। যে এককেই করো না করো, কোনো সমস্যা নাই। এখানে 10⁻7 আছে মিটার, আমরা যদি এটা সেন্টিমিটারে নেই, এখানে আর 2 দিয়ে গুণ করলাম, এটা হবে সেন্টিমিটার। তুমি যে কোনো এককে করতে পারো। আচ্ছা, ঠিক আছে, তোমাদের কত আসছে বলো তো একটু। স্যার 3.547 × 10⁻11 মিটার। জি স্যার, এটাই আসে। 3.54 × 10⁻11 কি মিটার। মিটার। মানে তুমি, আমি একটু বড় এককে নেই, তাহলে কি করতে পারি এটা? স্যার ন্যানোমিটারে নেওয়া যায়। হ্যাঁ, তাহলে কি হবে? কত হবে? -10⁻9 কে গুণ হবে। হ্যাঁ, এটা -2 হবে না তাহলে? আচ্ছা, আমি একটু গুণ করে দেখাবো। 10⁹ এত হইল ন্যানোমিটার, সমান হইল 3.54 × 10⁻2 ন্যানোমিটার। ওকে, সবার কি এইটাই আসছে না? হ্যাঁ স্যার। এটাও তো খুব এটাও খুব ক্ষুদ্র মান, তাই না? এটাও আমরা যা দেখলাম, এটাও ইউভি না, এক্স রে না, তারও ক্ষুদ্র, গামা রে, এই পর্যায়ের রশ্মিটা। আচ্ছা, গেল এটা। তারপরে দেখি আমরা একটু পরেরটা কি আছে। আচ্ছা, 2 নম্বর কেস দেখো। যদি 1 সেকেন্ডে একটি গতিশীল ইলেকট্রন দ্বারা অতিক্রান্ত পথ ওর দ্বারা সৃষ্ট তরঙ্গদৈর্ঘ্যের সমান হয়, তাহলে ইলেকট্রনটির বেগ নির্ণয় করো। ইলেকট্রনের ভর এত, করো এটা। এটা খুব সহজেই পারবা, মনে হয় সবাই পারবা।
সবার হয়ে গেছে? কমপ্লিট? হ্যালো, আচ্ছা এখানে একটা কথা বলছে 1 সেকেন্ডে গতিশীল ইলেকট্রনের দ্বারা অতিক্রান্ত পথ, এই যে পথ ওর দ্বারা সৃষ্ট তরঙ্গদৈর্ঘ্যের সমান। মানেটা কি দাঁড়াইলো? আমরা যে লিখি ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, এখানে কি কি দেয়া আছে? স্যার 7.20 10 টু দি পাওয়ার -4 আসে। এখানে ল্যামডার সমান হলো ভি, না? এটা দেয়া আছে ল্যামডা সমান ভি, আর এম তো দেয়া আছে, এই যে এম। তাহলে ইলেকট্রনের বেগ নির্ণয় করো। ও আচ্ছা, ল্যামডা সমান ভি, না? তাহলে আমরা পাবো ভি স্কোয়ার, তাই না? ভি স্কোয়ার সমান, হ্যাঁ কত আসছে তোমার, কত রেজাল্টটা? 0.026। স্যার 26.96 into 10 to the power -3। আচ্ছা হ্যাঁ 2.2 স্যার ওইটাই 2.6 26.96 into 10 to the power -3। 2.69 না 96 কি বলছো? 26 into 10 to the power -3। ও 26 পয়েন্ট আছে, দাঁড়াও 26.9 তারপর কি 8 10 টু দি পাওয়ার কত? -3 -3 কি মিটার পার সেকেন্ড। হ্যাঁ মিটার পার সেকেন্ড। হ্যাঁ একদম ঠিক হয়েছে, সবারই এইটা হয়েছে। জি স্যার। এইটা দেখতে একটু খারাপ লাগতেছে, কিন্তু এটা আমি যদি লিখতাম 2.6 ইন্টু 10⁻², তাহলে একটু ভালো হইতো লেখাটা। বুঝতে পারছো কথাটা? এটা স্যার ভুল না কিন্তু। দেখতে খারাপ লাগলে কি পরীক্ষায় নাম্বার কাটবে? না 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 না, দেখতে খারাপ লাগলে তার নাম্বার কাটবে না। না না, তোমার যোগ্যতাটাই আসল মূল্যায়ন করবে। আচ্ছা এখানে এই যে 2.6, এটা 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 তার চেয়ে মানে সাইন্টিফিকলি লিখলে 2.6 দিয়ে লেখা উচিত, 26 দিয়ে লেখা উচিত না আসলে। ঠিক আছে, এটা খেয়াল রাখো। ওকে, তো এটা আমরা বুঝতে পারলাম তাহলে, না? এই সবার হয়েছে তো এটা? মানে দেখো এখানে যারা করোনি তাদের জন্য বলছি, এটা ল্যামডা ইজ ইকুয়াল টু, ও সরি ল্যামডা ইজ ইকুয়াল টু ভি, এটা ওরা বলছে কোশ্চেনে। এই যে যদি 1 সেকেন্ডে একটি গতিশীল ইলেকট্রন দ্বারা অতিক্রম দূরত্ব, তাহলে 1 সেকেন্ডে যেটুকু অতিক্রম দূরত্ব করে সেটা তো ভি, এইটা ভি। অতিক্রান্ত পথ ওর দ্বারা সৃষ্ট তরঙ্গদৈর্ঘ্যের সমান, মানে তাহলে ভি আর তরঙ্গদৈর্ঘ্য সমান, এই কথাটা বলছে। তো আমি যদি এখানে বেগ চাইছি, তাহলে আমি এখানে ভি বসাবো, ল্যামডা ইজ ইকুয়াল টু ভিতে ভি বসালাম, তাহলে ভিটা দিকে নিলাম ভি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু h/m। এইচ তো আমরা জানি মুখস্থ, আর এম তো দেয়া আছে, আর ভি স্কোয়ার সমান মান পেলাম, ভি সমান কত হবে। এই তোমরা তো এইভাবেই করছো না? হ্যালো, জি স্যার। আচ্ছা যারা পারোনি তারা এইভাবে করে ফেলো, আর যে পারো না সেটু কথা বলো। পরে এটা হলো ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্যের প্রয়োগটা কি? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রন তরঙ্গদৈর্ঘ্য কাজে লাগিয়ে 10 অ্যাংস্ট্রম পর্যন্ত ক্ষুদ্র কোনো বস্তুকণার আলোকচিত্র পাওয়া যায়। বুঝছো, এইটুকু পর্যন্ত পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। হয়তো বা এই অনুবীক্ষণ যন্ত্র এর যদি আরও ম্যাগনিফাই করতে পারে, তখন হয়তো আরও ক্ষুদ্র জিনিস দেখতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা সর্বনিম্ন পেয়েছি 10 অ্যাংস্ট্রম বস্তুকণার আলোকচিত্র পাওয়া যায়, এবং কঠিন পদার্থের পৃষ্ঠতলের গঠন পর্যবেক্ষণ করা যায়। গঠন পর্যবেক্ষণ করতে হলেও এই দূরত্বের মধ্যে তারা থাকে, এই জন্য আমরা তার গঠনটা বুঝতে পারি। উদাহরণ 1, বোর তত্ত্ব ব্যবহার করে দেখাও যে আবর্তনশীল ইলেকট্রনের বৃত্তাকার কক্ষপথের পরিধি ইলেকট্রন দ্বারা সৃষ্ট তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক। ওই যে আমরা করেছিলাম না 2πr ইজ ইকুয়াল টু n ল্যামডা, সেইটা এখানে প্রমাণ করে দেখাতে হবে, সেটা আমরা পারি কিনা বোর তত্ত্ব অনুসারে, বোর তত্ত্ব ব্যবহার করে। আমরা দেখি তাহলে একটু। mvr সমান জানি ns/2π
বা এমভি আর সমান আমরা এমভি সমান লিখতে পারি এনএস বাই টোয়াইস পাই আর, এইটা। আর ইয়ার ডি ব্রগলি যে সমীকরণ সেখান থেকে আমরা পাই কি, ল্যামডা সমান পাই এইচ বাই এমভি। তাহলে এমভি সমান কি পাবো দেখো। এখন তোমরা একটু কাজ করো যে তুমি এখানে এই যদি এটা সমীকরণ নাম্বার দাও, এটা 1, আর এটাকে যদি লেখো বা দিয়ে যে এমভি সমান এইচ বাই ল্যামডা, এটা সমীকরণ নম্বর 2। এখন এই দুইটা সমীকরণ থেকে 1 এবং 2 থেকে কি পাও আমার একটু দেখাও তো করে, তোমরা কি পাচ্ছ? Sir, NH by 2 pi r equals to h by lambda. কি বলো, কি পাইছো? টোয়াইস Sir, NH by 2 pi r এনএস বাই 2 পাই আর, এনএস সমান h by lambda. এনএস বাই 2 পাই আর ইজ ইকুয়াল টু কি পাইছো? এইচ বাই। h by lambda. আচ্ছা, এখন এখানে 2 pi r সমান n by 1 by lambda equals to n by 2 pi r হ্যাঁ কি লেখা যায়? 1 by lambda equals to স্যার 2 pi r সমান n lambda। এটা কি লেখা যায় এখান থেকে লেখা যায় 2 pi r is equal to n. 2 pi r is equal to nh by না 2 pi r সমান কি লেখা যায়? 2 pi r সমান n lambda। তাহলে স্যার lambda equals to 2 pi r divided by n। n lambda, আর কিছু দরকার নেই তোমার, n lambda এটাই চাইছে। দেখো এই যে বোর তত্ত্ব ব্যবহার করে দেখা হচ্ছে আবর্তনশীল ইলেকট্রনের বৃত্তাকার কক্ষপথের পরিধি, এটা হলো পরিধি। এই যে পরিধি ইলেকট্রন দ্বারা সৃষ্ট তরঙ্গের, এটা হলো তরঙ্গ, সৃষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক, পূর্ণ সংখ্যার সরল গুণিতক। এই যে কথাটা বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো কিনা বলো? স্যার বুঝেছি। Yes. মানে এই পরিধি সমান আমরা লিখছি n ল্যামডা, এটা হলো পরিধি সমান লেখা যায় এই তরঙ্গ দৈর্ঘ্যের এটা সরল গুণিতক। n মানে 1 2 3 4 ইত্যাদি হইতে পারে, এই জন্য বলছে এটা সরল গুণিতক। তাই তো আমরা প্রমাণ করে দেখালাম। ওকে, কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার নেই। আচ্ছা নাই, ঠিক আছে তাহলে। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি যেটা বলছিলাম, যেটা হলো 1927 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী হাইজেনবার্গ তার অনিশ্চয় নীতির প্রবর্তন করেন। অনিশ্চয়তার নীতিটা কী ছিল? ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, ইলেকট্রন ও ওই জাতীয় অতি ক্ষুদ্র গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়, এই কথাটা বলছেন। এবং এটা আমরা গাণিতিকভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখি গাণিতিক ব্যাখ্যাটা কি। যদি কোনো মুহূর্তে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তার মান হয়, এটা হলো অনিশ্চয়তার মান অবস্থানের। ধরো অবস্থান যদি আমি সঠিকভাবে বুঝতে পারি, এই অনিশ্চয়তার মান যত বড় হবে তত আমাদের অনিশ্চয়তা বাড়লো। ধরো আমি যে মুহূর্তে একটা অবস্থান ধরো এক্স বিন্দুতে বললাম, এরকম যদি আমরা ধরি, ধরো এটা নিউক্লিয়াস এই যে ঘুরতেছে, আমরা একটা মুহূর্তের অবস্থানটা এখানে মনে করলাম এবং সেই মুহূর্তে আমরা বেগ নির্ণয় করলাম, কিন্তু সেই মুহূর্তে চলে গেছে ধরো এখানে। এখন এই যে দুইটা বিন্দুর যে অবস্থানের পার্থক্য, দূরত্বের পার্থক্য, সেটাকে আমরা ডেল এক্স বলছি। এটা হলো অনিশ্চয়তার মান। আর স্যার অনিশ্চয়তার মান মানে আমি বলছি যে ধরো ইলেকট্রন যখন ঘূর্ণায়মান আছে কোনো একটা মুহূর্তে, এই ইলেকট্রনটা এখানে ছিল, আমি যে মুহূর্তে ইলেকট্রনটা এখানে ছিল সেই মুহূর্তে ওর অবস্থানটা এবং ওর এই বেগ নির্ণয় করতে চাই,
কিন্তু আমি যে মুহূর্তে নির্ণয় করলাম সেই মুহূর্তে ওটার অবস্থানটা এখানে চলে গেল, সেই মুহূর্তেই ধরো। তো তুমি যেটাকে ভাবতেছো এইখানে, মূলত সেটা তখন চলে গেছে এখানে, কিন্তু তুমি সেটা ক্যালকুলেট করতে পারছো না। তাহলে এই দুইটার মধ্যে ডিস্টেন্সটার পার্থক্য হলো কি? এই দুইটার মধ্যে ডিস্টেন্স পার্থক্য এইটা হলো ডেল এক্স। ডেল এক্স মানে এখানের যে অবস্থান আর এখানে অবস্থান, এই দুটোর মধ্যে পার্থক্য হলো ডেল এক্স। এই ডেল এক্সের মান যত বেশি হবে, ধরো বা মান যদি এখানে হইতো ডেল এক্সের মান, তাহলে অনিশ্চয়তা তত বাড়তো, সেই কথাটা আমি বলছি। এই ডেল এক্সের মান যত বাড়বে তত তার অনিশ্চয়তা বাড়ছে, অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা। বুঝতো কিনা বলো তো? জি স্যার, তার মানে হচ্ছে যে পার্থক্যটি অনিশ্চয়তার মান। হ্যাঁ হ্যাঁ, এখন অনিশ্চয়তার যদি ডেল এক্সের মান 0 হয়, তার মানে কি অনিশ্চয়তা তখন 0 হয়ে গেল। তুমি তাহলে সঠিকভাবে এটা নির্ণয় করতে পারলে। ক্লিয়ার হয়েছে সবাই? স্যার একটু আগের স্লাইডটা নিতে হচ্ছে, ইন্টারনেটের সমস্যা হচ্ছে। স্যার আবার বলেন স্যার। স্যার একটু আরেকবার বলেন, বুঝি নাই। আচ্ছা, যাক, শুনে ভালোই লাগলো, অনেকদিন পর বললা যে বুঝি নাই। বলছি যে আমি এখানে কথাটা বলছি যে ধরো এই যে নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে তো ইলেকট্রনগুলো এরকম ঘূর্ণায়মান আছে, তাই না? এখন তুমি এই ইলেকট্রনটা যে ঘুরতেছে, এই ইলেকট্রনটার তুমি অবস্থানটা কোন জায়গায় সুনির্দিষ্টভাবে, এটা নির্দিষ্ট মুহূর্তে এই ইলেকট্রনের অবস্থানটা তুমি লোকেট করতে চাও বা নির্ণয় করতে চাও। কিন্তু তুমি যে মুহূর্তে ইলেকট্রনের অবস্থানটা এখানে নির্ণয় করলা, যে মুহূর্তে ইলেকট্রন খুবই গতিশীল। তুমি ধরো এই যে ফ্যানের দিক যদি তুমি তাকাও, এটা ঘূর্ণায়মান ফ্যান, তুমি কি ফ্যানের পাখাটা নির্দিষ্টভাবে বুঝতে পারো যে কোথায় আছে? এটা কি তুমি চোখ দিয়ে এটা আন্দাজ করতে পারো? ইলেকট্রন তো ধরো আরো অনেক বেশি গতিশীল। সেই ক্ষেত্রে তুমি যে মুহূর্তে, যে কোনো এক্সপেরিমেন্টাল সাহায্যে তুমি যে মুহূর্তে ইলেকট্রনটার অবস্থান এখানে নির্ণয় করলা এই জায়গাটায়, সেই মুহূর্তে ইলেকট্রনটা চলে গেল এখানে। ধরো তো তুমি এটা নির্ণয় করলে এখানে, কিন্তু সেই মুহূর্তে সে চলে গেল এখানে। তাহলে এই দুইটা তোমার এই যে অবস্থান নির্ণয়ের একটা অবস্থানে একটা পার্থক্য সৃষ্টি হলো না? পার্থক্যটা কতটুকু? এখান থেকে এই পর্যন্ত এই পার্থক্যটা সৃষ্টি হয়ে গেল। এইগুলো কি, এই পার্থক্যটা কী দিলে তোমার জন্য? মানে তুমি যেটা বলছো সেটা তাহলে এটা অনিশ্চিত হয়ে গেল। এই জায়গাটুকু তোমার নির্ণয়ের ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা হয়ে গেল। এই মানটা, এই পার্থক্য যদি এটা না হয়ে এখানে হতো, তখন অনিশ্চয়তা আরও বেড়ে গেল, মানে ওইটা নির্ণয়ের অনিশ্চয়তা বেড়ে গেল, যে সঠিক জায়গাটা নির্ণয়। আর যদি তুমি যে মুহূর্তে নির্ণয় করছো সেই মুহূর্তে যদি ও এইখানেই থাকে, মানে হইলো সে তুমি একদম নিশ্চিত হলে যে এটা এখানে আছে, তখন তোমার অনিশ্চয়তা 0 হয়ে গেল। যত তোমার এই পার্থক্যটা বেশি হবে তত অনিশ্চয়তা বেড়ে গেল। বলো, কে বোঝো নাই? স্যার এবার বুঝছি। বুঝছি স্যার। সবাই বুঝতে পারছো? স্যার বুঝছি স্যার। স্যার একটু আগের স্লাইডটা নিলে ভালো হতো স্যার, আমার নেটের সমস্যা হচ্ছে। এই কে বলছো আগের স্লাইডের কথা বলছো? কে? স্যার আমি স্যার। তুমি কে বেটা? আমি তো দেখতেছি না তোমারে, আমি তো স্লাইডের মধ্যে আছি। স্যার হ্যাঁ স্যার রিশাদ, আচ্ছা ঠিক আছে। স্যার নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আগের স্লাইডটা জাস্ট তুমি এটা নেবা না, স্ক্রিনশট নেবা? জি স্যার। দিচ্ছি আমি, এইটা না, দেখো তো। জি স্যার। হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমি পরেরটা যাই। আচ্ছা, এখন তাহলে এটা কিন্তু অনিশ্চয়তা হলো অবস্থানের। কিন্তু হাইজেনবার্গ যে কথাটা বলছে যে অনিশ্চয়তা 2 ধরনের, একটা হইলো অবস্থান আর একটা হইলো ভরবেগ। ভরবেগ বলতে ভর তো আর অনিশ্চয়তা না, ভর তো নির্দিষ্ট বেগ। তুমি যে মুহূর্তের অবস্থান নির্ণয় করতেছো সেই মুহূর্তে যদি অবস্থান সঠিকভাবে পাও তাহলে তুমি বেগ সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। যদি বেগ সঠিকভাবে নির্ণয় করতে পারো, অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। এবং এই দুইটার গুণফল একটা ধ্রুব সংখ্যার সমান বা তার চেয়ে কম, এই একটা সম্পর্কের মাধ্যমে হাইজেনবার্গ ব্যাখ্যা করছে। দেখো ব্যাখ্যাটা কীরকম। এখানেও বলছে যে এই যে এক্স এবং ভরবেগ পি নির্ণয়ের অনিশ্চয়তার মান হয় ডেল পি। তবে দেখানো যায় যে
এটা ভরবেগ, ভরবেগের একটা অনিশ্চয়তা আছে, তার মানে ডেল পি। তবে দেখানো যায় যে এই দুই অনিশ্চয়তার গুণফল অন্ততপক্ষে h/4π এর মান সমান হবে, এর সমান হবে, মান না, এখানে এর সমান হবে অন্ততপক্ষে h/ মানে এই যে ডেল এক্স এবং ডেল পি এর গুণফলটা হলো h/4π এর সমান। এর মানেটা হলো ডেল এক্স এবং ডেল পির মধ্যে সম্পর্কটা এরকম, যদি একটা বাড়ে আর একটা কমবে, বা ওইটা যদি কমে ওইটা যদি বাড়ে এটা কমবে, এরকম। মানে দুইটার গুণফল সবসময় নির্দিষ্ট থাকবে। যেমন তোমরা পিভি সমান একটা ধ্রুব সংখ্যা, পিভি সমান ধ্রুব সংখ্যা মানে কি, পি যদি বাড়ে ভি কমবে, ভি যদি বাড়ে পি কমবে, এইরকম আর কি। এখানেও ও দেখিয়েছে ডেল এক্স এবং ডেল পি এর গুণফল এটা হলো h/4π এর সমান বা তার চেয়ে বেশি। h/4π করতে এইটা সে মানে একটা কনস্ট্যান্ট রাশি বের করেছে আর কি ক্যালকুলেশনের মাধ্যমে, বুঝছো? h/4π এই ক্যালকুলেশনে নাইলে আমরা নাই গেলাম, বুঝছো? খুব কমপ্লেক্স জিনিস। হ্যাঁ, তুমি শুধু জানো যে এটা একটা কনস্ট্যান্ট রাশি, এটা শুধু এইভাবে জানো যে ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকে যে কোনো বিন্দুর অবস্থান, এর ক্ষেত্রে দুইটার উপর নির্ভর করে হলো বেগ আর হলো তার অবস্থান, এবং এই দুইটাকে কখনো একই সাথে সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায় না। সে কারণে কী হয়, একটা যদি সুনির্দিষ্টভাবে তুমি বের করতে চাও আর একটা তোমার ওইটার অনিশ্চয়তা বেড়ে যাবে, এবং এই দুইটার গুণফল একটা ধ্রুব সংখ্যা সবসময় থাকবে, এবং সেই ধ্রুব সংখ্যার মানটাকে সে এইভাবে করেছে h/4π। এখন এখানে আমরা তাহলে ডেল এক্স এই যে ইন্টু ডেল পি এটা ইজ গ্রেটার অর ইকুয়াল টু h/4π, এটা হলো হাইজেনবার্গ কথাটা বলছে, ঠিক আছে? এখন দেখি আমরা এই যে ডেল এক্স ইন্টু ডেল পি মানে কি, ভরবেগ, লিখলাম ভরবেগ h/4π, বা ডেল এক্স ইন্টু ডেল ভি, এই এমটাকে এই পাশে নিয়ে আসলাম, কারণ এমটা তো একটা কনস্ট্যান্ট রাশি, এটাও নিয়ে গেলাম এই পাশে, এই h/4πm, এটা দেখা যাচ্ছে না, না দেখো, যখন আসে তখন দেখো 4πm, মানে এমটা ও পাশে নিয়ে গেলাম, একটা সমীকরণ ধরলাম আমরা। আচ্ছা, এখন দেখি আমরা স্যার একটু আগে তো স্ক্রিনশট দিতে পারি না, তাই কিছু বুঝতে পারছি না। হ্যাঁ লিখেছি কি বোঝো না বলো? স্যার এটা অনেক কঠিন, এটা বাদ দেন না স্যার। আচ্ছা না শোনো, তোমার এত কঠিনভাবে বোঝার দরকার নাই, শুধুমাত্র তুমি এই যে ডেল এক্স আর ডেল পি মানে এটা হলো অবস্থানের পার্থক্য আর এটা হলো ভরবেগের পার্থক্য। এই স্যার এই স্লাইডের নিচের পার্টটুকু দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি স্যার। স্যার এখানে h/4π কি একটা ধ্রুব মান হচ্ছে এই h তো কনস্ট্যান্ট, 4π কনস্ট্যান্ট, সবই কনস্ট্যান্ট না, তাহলে ধ্রুব সংখ্যাই হবে। স্যার বলো। স্যার ডেল এক্স হচ্ছে অবস্থানের আর ডেল পি হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন, ভরবেগের অনিশ্চয়তা, পরিবর্তন মানে অনিশ্চয়তা। তুমি এটা যত একুরেটলি নির্ণয় করতে পারবে তত অনিশ্চয়তা কম, মানে পার্থক্যটা তত কম হবে, আর যত তোমার এর মধ্যে নির্ণয় করার ক্ষেত্রে পার্থক্য বেশি হবে তত এটা বেশি অনিশ্চয়তা হইল, অনিশ্চিত হইল। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার বলছি পার্থক্য কম বেশি হলে ওই গুণফল এই ধ্রুব সংখ্যার বেশি বা সমান হবে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই বলছে যে তখন এটা পার্থক্য যত মানে এই পার্থক্যের গুণফলটা একটা কনস্ট্যান্ট রাশি, সেইটা কনস্ট্যান্ট রাশি মানে কি একটা কমলে একটা বাড়বে। স্যার এই গাণিতিক এটা একটু আরেকবার বুঝাবেন, গাণিতিক তো এটা কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা শোনো, জি স্যার। আচ্ছা শোনো, এটা না বুঝলেও সমস্যা নাই, মানে এই স্যার এমনিতে বুঝছি কিন্তু অঙ্ক এগুলো তো ও মাই গড, ও আল্লাহ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। থিওরিটা বোঝা যায়, হ্যাঁ কি থিওরিটা বোঝা যায়, কিন্তু স্যার এই ইকুয়েশনটা বোঝা থিওরিটা বোঝা যায়, অঙ্কটা আরো ভালো
এটা প্রয়োগটা তোমরা আরও ভালো বুঝতে পারবা। একটু পরেই আমি যখন উদাহরণ দিয়ে বুঝাবো না, অঙ্ক দিয়ে, তখন এটা আরও ক্লিয়ার হবে। আর তবু আমি একটু আবার বলছি, তোমরা বলছো মানে এটা হলো এই h/4 পাই, এইটা কীভাবে আসলো, এইটা তোমাদের কাছে একটা হিডেন জিনিস রয়ে গেল, বুঝছো? এই কারণে তোমাদের একটা হয়তো কনফিউশন থাকতে পারে, কিন্তু এই জিনিসটা কোত্থেকে আসলো সেই জিনিসটা আমরা যেতে চাই না এখানে। শুধু মনে রাখো যে এটা একটা কনস্ট্যান্ট, এটা তো বোঝাই যাচ্ছে যে এইচ কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, সুতরাং তাদের রেশিওটা এটা কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট আসে, এটা ধ্রুব সংখ্যা, এটা কখনো পরিবর্তন হবে না, এটা স্থির থাকতেছে। কিন্তু সেই স্থির মানটা কি? আচ্ছা, তোমাদের এটা ছাড়া আমি অন্য একটা জিনিস দিয়ে বুঝাই একটু, দেখি এখানে যদি ক্লিয়ার হয় একটু দেখো। স্যার হ্যাঁ বলো। দাঁড়াও, তারপর ওইখানে আসি। তার আগে একটা কথা বলি, যেটা তোমাদের পরিচিত জিনিস। তুমি ধরো এটা তোমরা 9-10 হয়তো বা শিখছো মনে হয়, না শিখছো কিনা আমি জানি না। ধরো এটা গ্যাস পাত্র, ঠিক আছে? এই গ্যাস পাত্রের মধ্যে কিছু গ্যাস অণু আছে, এর তাপমাত্রা হলো নির্দিষ্ট টি, এটা পরিবর্তন হচ্ছে না। তো এখন এই গ্যাস পাত্রের মধ্যে একটা চাপ আছে পি, একটা আয়তন আছে এটার ভি। এখন যদি আমি এই গ্যাস পাত্রর আমরা এই আয়তনটাকে কমিয়ে দেই, যে গ্যাস অণু আছে ওইটাই রাখলাম, এই যে আয়তন কমাইলাম, এর ভিতরের চাপ কি বাড়বে না কমবে? বেড়ে যাবে। হ্যাঁ, চাপ বাড়বে, চাপ বাড়বে। আচ্ছা, আমি যদি উল্টো কাজটা করি, চাপ কমে যাবে। আমি এটার আয়তন বাড়ালাম, এই যে আয়তন বাড়ালাম, তখন চাপ কি হবে? চাপ কমবে স্যার। একটা বাড়লে একটা কমতেছে। এই যে পিভির সম্পর্কটা কি? পিভিটা হলো পি আর ভি হলো একটা ধ্রুব সংখ্যা। এখন তুমি যদি পিটা 1 ধরো আর ভিটা ধরো 100 ধরলা, দেখো 100 ধরলে তখন তোমার কে 100ই আসতেছে। তুমি যদি এটা 2 ধরো, এটা 50 হইলো, তখন তুমি এটা 100ই পাইলা। এটা ধরো 4 ধরলা, এটা তখন 25 হয়ে যাবে, তখন তুমি 100ই পাইলা। তাহলে মানেটা কি হলো? আমি পি যত বাড়াচ্ছি ভি তত কমতেছে। অথবা যদি উল্টাটা করি, যে এটা যদি কমাই বা এটা যদি বাড়াই আরও, তাহলে এটা কি আরও কমবে, তাই না? একটা বাড়লে একটা কমবে, এরকম দুজনে কম বেশি হয়ে মানটাকে কনস্ট্যান্ট রাখে, মানটা কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে আমার এখানে আমি যেটা দেখাইলাম সেখানে ছিল ডেল এক্স, এইটা হলো ডেল এক্স ইন্টু হইলো ডেল পি। এই মানটা হইলো, সে বলছে এরকম সম্পর্ক, এটা সমান ধরেই তুমি চিন্তা করো, গেটার বা সমান। তো এখন এখানে ওরা বলছে কি h/4 পাই, এই 4 পাই নিয়ে আর ভাবার কিছু নাই, এটা একটা কনস্ট্যান্ট রাশি। এখন এই দুইটার গুণফল কনস্ট্যান্ট হবে, মানে কি? যদি আমি ধরো এটাকে 1 ধরি, এটা যদি 4 ধরি, তখন এটা 4 হয়ে গেল। যদি এটা 2 ধরি, বাড়লো, কিন্তু এটা তখন কমে গেল, 4ই থাকলো। এইটা এখন একটার মান যত কমবে একটার মান তত বাড়বে, বা এটা যদি যত বাড়বে এটা তত কমবে, দুইটা মিলে গুণফলটা সবসময় স্থির থাকবে, এই কথাটা দিয়ে বলছে। এখন এই দুইটা কি? এই ডেল এক্সটা হইল অবস্থানের পার্থক্য। যদি এই একটা অবস্থান, এই একটা অবস্থান, এদের যে পার্থক্যটা, এই পার্থক্য বোঝাচ্ছে। এখন এই পার্থক্যটা যত কম হবে, এই আরও কমে গেল না, তখন এই বেগের পার্থক্য তত বাড়বে, একটা যত কমবে আরটা তত বাড়বে, এইটা বোঝাচ্ছে। স্যার বলছে এখানে তো গ্রেটার দেন আছে, তাহলে তো স্যার বেশিও তো হতে পারে। হতে পারে, হ্যাঁ হতে পারে, গ্রেটার অর ইকুয়াল। তাহলে স্যার কনস্ট্যান্ট তো হচ্ছে না, মানে হবে না। হ্যাঁ স্যার, এটা কেমনে কনস্ট্যান্ট হইলো? কোনটা? এই রাশিগুলো? জি স্যার। আচ্ছা, এই 1 into 4 is equal to কত? 4। 2 into 4 is equal to কত? 4। ধরো এটা 2 হইলো, 4 হইলো, 4 into 1 is equal to 4। এই রাশিগুলো কি একই থাকতেছে না? তো এটা কনস্ট্যান্ট না? কিন্তু স্যার এটা তো যখন ডেল এক্স আর ডেল পি গুণফল h/4 পাই এর সমান তখন, আর যদি গ্রেটার হয়, আচ্ছা গ্রেটার হইলো, ধরো এর চেয়ে এইটা গ্রেটার, তাই না? এখন গ্রেটারের যে ভ্যালুটা, সেই গ্রেটারের ভ্যালুটাও স্থির থাকবে সবসময়। হয়তোবা তোমার h এবং 2/π এর যে মানটা পাইলা, ধরো সেই মানটা
তুমি যে একুরেট মান বসাও এখানে, এইচের মান বসালে পাইয়ের মান বসালে একটা মান পাবা না তুমি, সেই মানটা পাইলে তো তুমি 100 পাইলা, ধরে নাও তুমি 100 পাইলা, ঠিক আছে। এখন এই 100-র চেয়ে এই মানটা ধরো হয়ে গেল তোমার 200, এখানে এই 200, কিন্তু এই 200 জিনিসটা এক্ষেত্রে কনস্ট্যান্ট থাকতেছে। কনস্ট্যান্ট মানে ধরো 200 মানে কি 1 × 200, 2 × 100, তারপর 4 × 50, এরকম এটা কনস্ট্যান্ট থাকতেছে। এটার চেয়ে গ্রেটার, কিন্তু এই মানটা কনস্ট্যান্ট থাকতেছে। তুমি কথাটা বুঝতে পারছো এবার? হ্যাঁ স্যার, এবার বুঝছি। আচ্ছা, স্যার এক্ষেত্রে এইচের একক কোনটা হবে? হ্যাঁ কি এইচের একক? এইচের একক হ্যাঁ স্যার। আর্ক সেকেন্ড, কিন্তু আমরা দেখেছি না আর্ক সেকেন্ড, জুল সেকেন্ড। না স্যার, এসআইতে নিব না সিজিএস? ও এইটা যে কোনটাই নিতে পারো, এটা সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। যে এত দুশ্চিন্তা করো না এটা নিয়ে, এটা জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য, কারণ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এটা ধরো শুনবা শুধু, কিন্তু যখন কেউ জিজ্ঞাসা করবে তখন এটার আসল জিনিসটা একটু বোঝানো মুশকিল হয়ে যায়। সেই জন্য একটু গাণিতিক ব্যাখ্যা দিলাম, যে এখান থেকে যদি তোমরা একটু ক্লিয়ার করতে পারো নিজেদেরকে। দেখো আচ্ছা, এটা মানে স্যার এটার থেকে বড় হতে পারবে মান, কিন্তু কখনো ছোট হতে পারবে না, এই জন্য এটা কনস্ট্যান্ট। না, বড় হতে পারবে, সমান হতে পারবে, কিন্তু যাই হোক না কিন্তু সেটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? তার মানে এটা কখনো ছোট হবে না এর মান? না না, ছোট হবে না, ও সম্পর্কটা তাই তো বোঝাচ্ছে। আচ্ছা স্যার, বুঝছি মনে হয়। আচ্ছা, এখন দেখো এটা পরেরটা দেখো একটু তাহলে। 1 নম্বর বলছে কি, সুতরাং কোনো নির্দিষ্ট মুহূর্তে পরমাণু, যে কথাগুলো বলছি আমি এর আগে সেটাই এখানে আসে দেয়া। নির্দিষ্ট মুহূর্তে পরমাণুর মধ্যে ইলেকট্রনের ভরবেগ যত নিখুঁতভাবে পরিমাপের চেষ্টা করা হবে, অর্থাৎ ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তার মান যত কম হবে, ওর অবস্থান নির্ণয় তত বেশি অনিশ্চয়তা বাড়বে। কথাটা কি বুঝতে পারছো সবাই? হ্যালো? Yes, sir. আচ্ছা, 2 নম্বরে কি বলছে, প্রকৃতপক্ষে ইলেকট্রনের দ্বৈত সত্তা ও অনিশ্চয়তা নীতির অনিবার্য ফলশ্রুতি হলো এই যে পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থান বা ওর কক্ষপথের অবস্থান সম্পূর্ণ সঠিকভাবে বলা সম্ভব নয়। এই সম্পর্কে যাই বলা হোক না কেন, তার মধ্যে কিছুটা অনিশ্চয়তা থাকবেই। বুঝছো? আমি একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যখন এই পরমাণুর গঠন সম্পর্কে পড়তে যাবে, বিশেষ করে ইলেকট্রনের অবস্থান, অরবিটাল, এই অরবিটাল এটা কিন্তু ম্যাক্সিমামটাই হলো অ্যাপ্রক্সিমেশন। মানে ধরো তোমার যখন ক্যালকুলেশন করো ধরো x² = মান, এখন x এর মান পাইলে দুইটা, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু তোমার যে ধরো মান সেইটা মাইনাস, সেটা কোনোভাবে তুমি গ্রহণ করতে পারো না। তো সেই জন্য অনেক সময় বলো যে এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য করো না, এরকম দুইটা মানেই পাও। কিন্তু এখন শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনও, এই ওয়েভ ইকুয়েশন যে সলভ করা হয়েছে, এটা একটা জটিল ম্যাথমেটিক্যাল পদ্ধতি, এবং এখানে অনেক ধরনের হায়ার ম্যাথ, যেগুলো মানে উচ্চতর মানে লেভেলের ম্যাথের বা থিওরির সাহায্য নেওয়া হয়েছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যাপ্রক্সিমেশন, একদম একুরেট কোনো কিছু না। এই জন্য তোমরা যখন পড়বে তখন দেখবে অরবিটালকে বলা হয়েছে কি, যে ইলেকট্রন থাকা বা পাওয়ার সম্ভাব্য অঞ্চল, নিশ্চিত না কিন্তু সম্ভাব্য অঞ্চল। এবং সম্ভাব্য অঞ্চলকে কীভাবে ব্যাখ্যা দিয়েছে, যে ক্ষেত্রে ইলেকট্রনটা থাকবে 90%-এর বেশি সময় যে জায়গাটায়, সেইটা অরবিটাল। একদম 100% কিন্তু কথা বলা হয় না। এই জন্য এই জায়গাগুলো হলো ম্যাক্সিমামটা হলো একটা সম্ভাবনা। বুঝছো কথাটা? এইটা মাথায় কিন্তু জানি না একটা ইলেকট্রন কোথায় থাকে। হ্যাঁ হ্যাঁ, যে জায়গাটায় থাকে তার সম্ভাব্য অঞ্চলকে আমরা মানে করেছি, মানে SPDF সবই হচ্ছে একটা সম্ভাবনার মধ্যে থাকে। হ্যাঁ, ম্যাক্সিমাম এইটা একটু মাথায় রাখতে হবে কিন্তু, নাহলে তোমরা যদি আমাকে ধরে বসো যে স্যার একদম এটা সঠিক না কেন ভাই, তাহলে আমার মানে পালানো ছাড়া কোনো উপায় নাই। বুঝছো? হ্যাঁ, এরকম অনেক কিছুই আছে, দেখবা যে অনেকটাই মানে ধরে তারপরে আমরা ব্যাখ্যা করেছি। আবার ধরো আমি একটু কথা বলি, যে তুমি আজকের যেটাকে 1 কেজি বলছো,
যখনই শুরুতে এই জিনিসটা যে কেউ তো এটা মানে ইন্ট্রোডিউস করেছে, সেও একজন সায়েন্টিস্ট বড় ধরনের, তাই না? যে এই পরিমাণটা 1 কেজি। এখন সে যদি তখন এটাকে 5 কেজি ধরতো, তাহলে আমরা আজকে 5 কেজি জানতাম না। এইরকম কিছু ব্যাপার আছে, সেটা হলো রেফারেন্স ধরে নেয়, কিন্তু এই রেফারেন্সের সাপেক্ষে এটা এই কথাটা বুঝতে পারছো সবাই? এইরকম অনেক ব্যাপার স্যাপার আছে কিন্তু। যেমন আরেকটা ব্যাপার দেখবা, ওই যে গতির ক্ষেত্র, যখন কোনো বস্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, এটা কিন্তু পজিটিভ ধরা হয়, তোমরা জানো সেটা। এবং যখন তার ঘড়ির কাঁটার দিকে ঘোরে, সেটা কিন্তু নেগেটিভ। এখন এই পজিটিভ নেগেটিভের কিন্তু ব্যাখ্যা নাই, ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে, কিন্তু ধরে নেওয়া হয়েছে একদম। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথের মতো, যে এটা একদম শুরুতে ধরে নেওয়া হয়েছে, মানুষ সেইটা অনুসারে সব কিছু কিন্তু ব্যাখ্যা দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা পরবর্তীতে যাই। তো এখানে কি বলা হয়েছে, পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থান বা ওর কক্ষপথের অবস্থান সম্পূর্ণ সঠিকভাবে বলা সম্ভব নয় এই সম্পর্কে। আচ্ছা, ওকে। মাঝারি এবং বা বড় আকারের বস্তুর ক্ষেত্রে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রযোজ্য নয়। আমরা একটু দেখি তাহলে কেন। এইসব বস্তুর ক্ষেত্রে অবস্থান ও ভরবেগের অনিশ্চিতমান বস্তুটির আকার ও ভরবেগের সাপেক্ষে অতীব ক্ষুদ্র। আমরা এই ধরলাম এত কেজি। ভরের একটি বস্তুর ক্ষেত্রে ডেলেক্স বা অবস্থানের অনিশ্চয়তা, যেমন 2 মিলিগ্রাম ও ডেল ভি বস্তুর ক্ষেত্রে, যেমন 2 মিলিগ্রাম ও ডেল ভি এর গুণফলের সর্বনিম্ন মান। আচ্ছা, এই কেজি মানে এটা 2 মিলিগ্রাম হয় নাকি? 2 × 10⁻⁶ কেজি, এটা 2 মিলিগ্রামই হয় না? এটা তো 2 মিলিগ্রাম, তাই না? হ্যালো, এই যে 2 × 10⁻⁶ কেজি, এটাই 2 মিলিগ্রাম না? হ্যালো হ্যালো আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন আমরা একটা বস্তু নিলাম, তার ভর হলো 2 মিলিগ্রাম, ও ডেল ভি এর গুণফলের সর্বনিম্ন মান দেখি তাহলে একটু। এই ডেল এক্স ডেল ভি ইজ ইকুয়াল টু এইচ বাই, আমরা এখানে কিন্তু ছিল ডেল পি, পি এর মধ্যে একটা এম ছিল, সেই এমটাকে এই পাশে নিয়ে নিলাম একসাথে। এখন এই মানটা তো বসাই, সমান দিয়ে করতেছি, মান যদি বসাই, এই মানগুলো এইচের মান বসালাম, এটা সব এসআই এককে বসালাম, পাই বসালাম আর এম বসালাম, বসিয়ে আমরা কি পেলাম, 2.6 × 10⁻29 মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হলো ডেল এক্স এবং ডেল ভি এর গুণফলের মান। দেখতে পাচ্ছ, যা অত্যন্ত, এটা মানটা কি খুব বড় না ছোট? এটা ছোট। কেমন ছোট? অনেক ছোট, অনেক ছোট, অনেক 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 ছোট। এখন এইটাকে আসলে গ্রহণযোগ্য না, এত ক্ষুদ্র মান এটা গ্রহণযোগ্য নয়, বুঝছো কথাটা? সেই জন্য এই গ্রহণযোগ্য নয় মানে কি, আমরা 2 মিলিগ্রাম, এটা মোটামুটি একটা মাঝারি ধরনের বস্তু, সেক্ষেত্রে এই ডেল এক্স ডেল ভি এর মান এত ক্ষুদ্র হয় যেটা গ্রহণ করা যায় না। মানেটা হলো যে মাঝারি বা বড় আকারের বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না, এটা একটু দেখি আমরা। ভালো ভালো জিনিস কিন্তু আসতেছে, আমরা গাণিতিক ব্যাখ্যা দেবো যে পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারবে না কেন। দেখি, নিউক্লিয়াসের ব্যাস হলো 10⁻15 মিটার, এটা তোমাদের মনে আছে সবাই? সবাই জানো তো এটা? না স্যার, ছিল না মনে, এখন জেনে গেলাম। হ্যাঁ, মানে তুমি পড়ছিল 10⁻13 সেন্টিমিটার পড়ছিলা, এই জন্য মিটারটা তোমার চোখ হয়তো বা নাও ভাসতে পারে। 10⁻13 সেন্টিমিটার, আর পরমাণুর ব্যাস পড়ছিল 10⁻8 সেন্টিমিটার, বুঝছো? আমি সেটা মিটারে নিলাম, এটা ব্যাস। তো নিউক্লিয়াসের ব্যাস আছে, বলো। নিউক্লিয়াসের ব্যাস কি নির্দিষ্ট? নিউক্লিয়াসের ব্যাস, হ্যাঁ, মানে নির্দিষ্ট বলতে এখন এটাও তো একটা আপেক্ষিক কথা।
ধরো তুমি যদি নাও হাইড্রোজেন, তার যে নিউক্লিয়াসের ব্যাস, আর তুমি যদি নাও ধরো সোডিয়াম, তার নিউক্লিয়াসের ব্যাস তো এক হবে না, হবে বলো? হ্যাঁ সেটাই তো। তবে ওটার যে পরিবর্তনটা এত ক্ষুদ্র, সেই জন্য আমরা একেই ধরে নিয়েছি, মানে আমাদের যে চিন্তাভাবনা যত বৃহৎ, সেই তুলনায় ওই মানটা এত ক্ষুদ্র যে ওই পরিবর্তনটা আমরা এখানে নেগলেক্ট করেছি, এই জন্য ধরে নিয়েছি 10⁻15। অঙ্কিতা, বুঝছো? আমি অন্নিতা। ও সরি, অন্নিতা। আচ্ছা, অন্নিতা, NWITA না? হ্যাঁ আচ্ছা, অন্নিতা। আর অঙ্কিতা তো আছে একজন, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই জন্য তোমার একটু খারাপ লাগছে না যে কার নাম আমি বলে ফেললো। আচ্ছা, অন্নিতা, হ্যাঁ, তোমার চিন্তা ভাবনা ভালো চিন্তা করো। ওকে, এখন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাস এইটা, ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে হলে এর অবস্থানজনিত অনিশ্চয়তার সর্বোচ্চ মান হবে এত, বুঝছো? এই যে ডেলেক্স, মানে ইলেকট্রনটা যখন এখানে ঘুরতেছে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে, সরি, আমি তো নিউক্লিয়াস আঁকবো, আমি একটু নিউক্লিয়াস বড় করে আঁকি, এইটা নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসের ব্যাস হইল এইটা 10⁻15 মিটার। তাহলে ওরা বলছে যে নিউক্লিয়াসের মধ্যে থাকতে হলে এর অবস্থানজনিত অনিশ্চয়তা, যদি নিউক্লিয়াস এখানে থাকে তাহলে তার অবস্থানজনিত অনিশ্চয়তা সর্বোচ্চ হতে পারে এই ব্যাসের সমান, সর্বোচ্চ ব্যাসের সমান। তাই না? এর চেয়ে বড় তো হওয়া সম্ভব না, সম্ভব বলো? পার্থক্য, দুইটা অবস্থানের পার্থক্য। তুমি যদি এখানে নাও কম হবে না, এখানে নাও কম হবে না, এখানে নাও কম হবে না, এইটাই তো সর্বোচ্চ। এটা বুঝতে পারছো সবাই এটুকু? এখানে কোশ্চেন নাই তো কারোর? আচ্ছা, এখন সর্বোচ্চ এত হতে পারে। এখন আমরা দেখি দিলে একটু, এটা একটু মুছে ফেলে। গেল কই? নিউক্লিয়াস ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, তো এত মিলিগ্রাম ভরবেষ্টিত ধূলিকণার বেগ, এটা না আগেরটা, কোন স্লাইডে ছিলাম আমরা? ও, এটাই তো ছিলাম। এটা হয়েছে না? এইটা হয়নি। আচ্ছা, এখন নিউক্লিয়াসের ব্যাস এইটা ধরলাম, এই মান বের করি আমরা। প্রথম জিনিসটা কিন্তু বুঝতে হবে যে অবস্থিত অনিশ্চয়তা সর্বোচ্চ এত হতে পারে, এর বেশি হতে পারে না। যদি এর বেশি হয় তখনই আমরা দেখব কি হয়, তখন সেটা গ্রহণযোগ্য হবে না, সেইটাই আমরা এখানে বের করব। লিখলাম এটা, এই যে মান বসাইছি আমরা, দেখো আমরা সর্বোচ্চই ধরে নিয়েছি, এটা এই মানটা এখানে বসাইছি, আর এগুলোর মান তো আমরা জানি, বসালাম, বসিয়ে রেজাল্টটা পেলাম। আচ্ছা, তা ডেল ভি এটা কি পেলাম দেখো তো, আমরা কি গ্রহণ করবো এটা? বলো, এটা কি গ্রহণ করা যাবে? আমরা ধরলাম নিউক্লিয়াসের সর্বোচ্চ এসে আছে, অনিশ্চয়তায় আছে, তার অবস্থানটা সবচেয়ে বেশি দূরত্বে আছে, এটাই সর্বোচ্চ অনিশ্চয়তা। তখন বেগ হবে কি সর্বনিম্ন, কিন্তু বেগের মানটা, এই যে অনিশ্চয়তা, বেগ পাইলে কত, এটা কি গ্রহণযোগ্য হবে? বলো বলো, তাড়াতাড়ি বলো। না স্যার। কেন হবে না? হ্যাঁ বলো, কেন হবে না? বলো কি, কেন হবে না?
কারণ এই যে মানটা এটা হলো আলোর বেগের চেয়েও বেশি, তাই না? আলোর বেগ কত? 3 × 10⁸ 8 মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ 8 মিটার পার সেকেন্ড। আর এটার মান তার চেয়ে অনেক বেশি। সুতরাং এটা আলোর বেগের চেয়ে বেশি হওয়া সম্ভব না, কিন্তু বলো তাহলে সব ক্ষেত্রে কি আলোর বেগের সাথে তুলনা করব যে কম না বেশি? না, আলোর বেগের সাথে দেখো, মানে এই আলোর বেগের সাথে আলোর বেগের যদি কম হইতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এটা তো আলোর বেগের চেয়ে বেশি হয়ে গেল অনেক, এটা তো গ্রহণযোগ্য না। আর একটা কথা দেখো, এখানে আমি এর এই দূরত্বের অনিশ্চয়তা সর্বোচ্চ ধরেছি। সর্বোচ্চ যখন ধরলাম তাহলে বেগটা তো সর্বনিম্ন হওয়ার কথা, তাই না? কিন্তু সেখানে দেখলাম যে মান পেয়েছি সেটা হলো আলোর বেগের চেয়েও বেশি। তো সেটা কি আমি কোনোভাবে গ্রহণ করতে পারবো বলো? আমার যুক্তি কি আসে এটা? হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝেছো না? আচ্ছা, গুড। তাইলে আমি এখানে লিখি, অর্থাৎ সেক্ষেত্রে গতিবেগের অনিশ্চয়তার মান আলোর গতিবেগ অপেক্ষা অনেক বেশি হতে হবে, যা অসম্ভব। এই যে এখানে অনেক বেশি হলো না, এটা সম্ভব না। তো সেই জন্য আমরা বলছি যে এই নিউক্লিয়াসে পরমাণু নিউক্লিয়াস ইলেকট্রন থাকতে পারে না। আমরা ধরছিলাম কি যে ইলেকট্রনটা নিউক্লিয়াসে আছে। আমরা তো ইলেকট্রন নিয়ে কথা বলতেছি। ইলেকট্রন যদি নিউক্লিয়াস থাকে তাহলে এর ব্যাস হলো এইটা, ধরলাম ও যে পথে ঘূর্ণায়মান, এই যে নিউক্লিয়াস, যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসে থাকে, এইখানে ঘুরতেছে ইলেকট্রন, ধরলে সর্বোচ্চ দূরত্ব এত হইতে পারে, এই ব্যাসের সমান। যদি এটা হয়, ইলেকট্রন যদি এখানে থাকে, তাহলে এই কাহিনী ঘটাবে সে বেগের ক্ষেত্রে, কিন্তু তা তো সম্ভব না। কিন্তু স্যার ব্যাস তো লাগবে না, ব্যাসার্ধ হবে, কারণ ইলেকট্রন থেকে নিউক্লিয়াস তো ব্যাসার্ধে থাকে। এই তুমি কে বলছো? প্রথমের কথা সবাই শুনছো? তোমাদের কোনো কথা আছে ওর কথা অনুসারে? জি স্যার, শুনেছি, কিছুই বুঝতে পারলাম না। ওরে না, ও যে কথা বলছে তা কি তোমরা বুঝতে পারছো কিছু ওর কথা? স্যার বলছে যে সর্বোচ্চ মান 10⁻⁻15, ওইটা মানে কিভাবে সেটা বুঝলাম না। এটা ওই যে পরমাণুর ব্যাস যেভাবে নির্ণয় করেছে না, এই নিউক্লিয়াসের ব্যাসও সেইভাবে নির্ণয় করে। নিউক্লিয়াসের ব্যাস ধরো, এইটা নিউক্লিয়াস, শোনো আবার শোনো, এটা ধরো নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, বুঝছো? তুমি যে পরমাণুকে একটা বৃত্তের মতো ধরছো, নিউক্লিয়াসে ধরো সেখানে বৃত্ত, এই বৃত্তটার একটা কেন্দ্র আছে, এখন এই বৃত্তে আমরা ধরে নিয়েছি যে ইলেকট্রনটা নিউক্লিয়াসে আছে, এই যে নিউক্লিয়াস, এই যে কথা বলতে। হ্যাঁ বলো স্যার, সবাইকে একটু মিউট করতে বলেন, আপনার কথা তো শোনা যায় না। আচ্ছা, আমি বলছি এই সবাই একটু মিউট করো, যে কথা বলবো সেই শুধু মাইকটাকে অন রাখো, আর কথা বলার সময় অন রেখো, বাকিরা মিউট করে রাখো, নাহলে মুশকিল হয়ে যায়। আচ্ছা শোনো, আমি আবার বলছি, একটু ভালো করে সবাই শোনো, তারপর কোশ্চেন থাকলে বলো। বলছি যে ইলেকট্রনটা তো এই নিউক্লিয়াসে কেন্দ্র করে শক্তি স্তরে ঘূর্ণায়মান, এইটাকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে ব্যাখ্যা করছি। কিন্তু এখন কথা হলো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে আমরা ব্যাখ্যা করতে চাই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসে থাকতে পারে। এই যে এই নিউক্লিয়াসটাকে আমি এখানে আঁকলাম, এটা কিন্তু নিউক্লিয়াস। এখন এই যে এই নিউক্লিয়াসে যদি ইলেকট্রন থাকে, নিউক্লিয়াস ধরো এটা হলো বাইরের অবস্থান, ইলেকট্রনটা এখানে ঘূর্ণায়মান আছে। এখন ঘূর্ণায়মান যদি থাকে, তাহলে এই ইলেকট্রনটা সর্বোচ্চ কত দূরত্বে অবস্থান করতে পারে, অনিশ্চয়তা কত হতে পারে। যেমন এখানে আমি বলছিলাম ইলেকট্রনটা এখান আছে, আমি যে মুহূর্তে এখানে ধরছি সেই মুহূর্তে সে এখানে থাকলো, তো এটা একটা তার দূরত্ব হইল না, এই দুটার মধ্যে এটা একটা দূরত্ব হইল। কিন্তু এই আবার ইলেকট্রনটা ধরো এখানে আছে, এখানেও থাকতে পারে, এটা তার দূরত্ব। আবার ধরো ইলেকট্রনটা এখানে আছে, এখানেও আছে, তো এটা তার দূরত্ব সর্বোচ্চ। তো এখন এখানে তার দূরত্ব এইটা, এখানে তার দূরত্ব এইটা, বলতো সর্বোচ্চ কত দূরত্বে সে থাকতে পারে, বা অনিশ্চয়তা কত হইতে পারে সর্বোচ্চ, বলো। প্রথম স্যার ব্যাসের সমান দূরত্ব। ব্যাসের সমান। প্রথম কি বুঝছো কথাটা? হ্যাঁ। তাহলে এটা ব্যাসার্ধের সমান তো হবে না। প্রথম
স্যার বলছি তার মানে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কখন থাকবে না, মানে নিউক্লিয়াসে থাকবে। যদি আমরা তো যদি বলছি যদি থাকে তখন রেজাল্টটা কি পাই, রেজাল্টটা যা পাইছি তাতে আমরা যা যদি বলছি সেটা অসম্ভব, থাকতে পারে না। বুঝতে পারছো কথাটা? স্যার আমরা নিউক্লিয়াস ইলেকট্রনটাকে নিউক্লিয়াসে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। ব্যাখ্যা করতে গিয়ে দেখলাম যে তার ডেল ভি এর মান এইটা হয়। এই মানটাকে আমি কোনোভাবে গ্রহণ করতে পারি না, বুঝছো? কারণ এখানে আমি এই মানটা পাইলাম কখন, যখন ধরছি যে নিউক্লিয়াসটা সর্বোচ্চ দূরত্বে আছে, এই যে সর্বোচ্চ দূরত্বে, এটা তো সর্বোচ্চ দূরত্বে থাকবে না। যদি সর্বোচ্চ দূরত্বে থাকে, অবস্থান যত সর্বোচ্চ হবে বেগ তত সর্বনিম্ন হবে। তাহলে এখানে বেগটার মান খুব কম হওয়ার কথা। যদি খুব কম হইতো তখন বুঝতাম যে আমরা যেটা ধরেছি যে ও নিউক্লিয়াস থাকে তাহলে সম্ভব ছিল। কিন্তু যেহেতু এখানে বেগের মানটা, বেগের পার্থক্যটা, এই যে পার্থক্যটা সেটা অনেক বেশি হয়েছে, মানে হইল এটা কোনোভাবেই সে নিউক্লিয়াসে থাকতে পারে না। স্যার বুঝেছি। সবাই বুঝছো? স্যার আরেকবার স্যার বলেন। ওরে বেটা, আর স্যার আমার নেট চলে গেছিল স্যার। হ্যাঁ কি ছিল? স্যার নেট চলে গেছিল স্যার। ওরে বাবা, মারিস আমারে, এই অসময় নেট চলে গেছে। আচ্ছা বলো কি জন্য বলছিল? আর অন্যটা কি বলছো? আমি বলছিলাম যে ইলেকট্রন শক্তি বিকিরণ করে তো নিচের কক্ষপথে নামে না, তাহলে এটা কি শক্তি বিকিরণ করে একেবারে নিচে নিউক্লিয়াসে পড়তে পারে না? হ্যাঁ একেবারে গেছে। নিউক্লিয়াসে যদি সে যায় তাহলে কোনো অস্তিত্ব থাকবে বলো? নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, ওদের আকর্ষণে ওখানে কোনো, ওরা তো একদম হয়ে যাবে, প্যাকড হয়ে যাবে। তাহলে তো কোনো এই মহাবিশ্বের কোনো অস্তিত্ব থাকবে না। সেইটি মানে হ্যাঁ বলো। আমি জিজ্ঞাসা করছি যে স্যার এটা কি সম্ভব? আর এটা সম্ভব না সেটাই তো প্রমাণ করলাম, এটা তো সম্ভব না। আমরা সেটা তো গাণিতিক ভাবে, হ্যাঁ এই তো গাণিতিকভাবে যদি আসতো এই ধরনের রেজাল্ট তাহলে তো আমি বলতাম যে সম্ভব, কিন্তু আসলে তো সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না অনিতা, এটা সম্ভব না। আচ্ছা আর সম্ভব না আমরা তো ধরো মানে থিওরিটিক্যালি বুঝলাম, বা ধরো আমরা আমাদের এক্সপ্লেনেশনে বললাম বা মৌখিকভাবে বললাম, কিন্তু এটা গাণিতিকভাবে দেখলাম যেটা সম্ভব না, তো জিনিসটা আরও জোরালো হলো না। আচ্ছা তুমি যে বলছো বোঝো না, আমি বলছি যে এখানে আমরা প্রমাণ করতেছি যে এই যে এটা হলো তোমার কিসের মান, ওই যে হাইজেনবার্গের অনিশ্চয়তার মান ছিল ডেল এক্স ডেল ভি। আমরা ইলেকট্রনটাকে নিউক্লিয়াসে নিয়ে গেলাম, নিউক্লিয়াসের ব্যাস হলো এইটা। এখন এইখানে যখন আমরা নেব তখন এই যে ব্যাসটা, এখন ইলেকট্রনের অনিশ্চয়তার যে অবস্থান সেটা সর্বোচ্চ হতে পারে ব্যাসের সমান। সেই সর্বোচ্চ অবস্থান ধরে আমরা একটা ক্যালকুলেশন করলাম, তখন ডেল ভি এর মান পেলাম এইটা। এই মানটা হলো আলোর বেগের বেশি, কিন্তু কোনো বস্তুর বেগ আলোর বেগের বেশি হতে পারে না, সুতরাং এটা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না মানে হলো ইলেকট্রন কখনো নিউক্লিয়াসে থাকতে পারে না বা যেতেও পারবে না, অসম্ভব। এই কথাটাই আমরা এখানে প্রমাণ করলাম। ওকে জি স্যার। আচ্ছা নেক্সট হলো কি আছে দেখো, পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না। ও এটা এটা আগেরটা, এটা দরকার নাই। তোমরা এই অঙ্ক একটা অঙ্ক করো, একটু দেখো পারো কিনা। আচ্ছা একটু মাথা খারাপ হয়ে মানে হয়ে গেছে না, মাথা জ্যাম হয়ে গেছে নাকি সবাই? হ্যাঁ স্যার। আমার তো হয়েছে তোমার হয়েছে? কে বলছো? মুস্কান? স্যার আমি মুস্কান। হ্যাঁ স্যার। আচ্ছা জ্যাম হয়ে গেছে না, একটু চা খেয়ে নাও সবাই, গরম চা অথবা গরম পানি। দিবেন না চা স্যার? হ্যাঁ স্যার এখন চা দিবে না, কারণ তাহলে রাতে ঘুমাবো না চা খেলে। ও আচ্ছা আচ্ছা, উপরে নির্দেশ আছে না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তো তোমরা তো অনেক ঝামেলা করো, সেই জন্য আসলে একটু এসব ব্যাপারে একটু স্ট্রিক থাকা ভালো। তোমরা খাওয়া দাওয়ায় সবাই ঝামেলা করো, এটা বাবার জন্য বা বাবা মার জন্য খুবই একটা ইসের ব্যাপার। আচ্ছা শোনো তাহলে এখন দেখো তো তোমরা এগুলো পারো কিনা।
এই মানটা কিসে দেওয়া আছে বলো তো? এই মানটা ধূলিকণার বেগ নির্ণয়ের অনির্দিষ্ট মানে ডেল ভি দেওয়া আছে, ডেল ভি। ওর অবস্থান নির্ণয় সর্বনিম্ন অনির্দিষ্টতা, তাহলে ডেল এক্স বের করতে হবে, তাই না? ভর দেওয়া আছে, পারবা না তোমরা? হ্যালো স্যার 1.158 into 10 to the power minus 6. ওরে বাবা, কম্পিউটার বলার আগে শেষ। আচ্ছা হয়েছে, আমি তো রেজাল্ট তো জানি না, যারা একটু দেখি রেজাল্টটা এখানে আছে কিনা। আমি বলতেছি তোমার সাথে কত পেয়েছো। কত হচ্ছে তোমার? স্যার সরি আমি 2 নাম্বারটা করছি। ও আচ্ছা, 1 নম্বরে কত আসছে? রেজাল্ট কত আসছে বলতে পারো? ডেল এক্স কত পেয়েছো? স্যার মিলিগ্রাম থেকে কেজিতে নিব না? হ্যাঁ মানে কেজিতে, এখানে যেহেতু মিটার পার সেকেন্ডে আছে এই মিলিগ্রামটা কেজিতে নাও, মানে এটা হবে 1 × 10⁻⁴ না? না না 1 × 10⁻⁷ হবে নাকি? 7 কেজি, 1 × 10⁻⁷ কেজি। এই যে দেখো 0.1 মিলিগ্রাম না, এটাকে যদি আমি গ্রামে নেই তখন হবে 0.1 × 10⁻�3, এটা গ্রাম, ইজ ইকুয়াল টু আমরা 0.1 × 10⁻�3 × 10⁻3, এটা হবে কেজি। কী দাঁড়ালো? 1 × 10⁻⁻, এইখানে -6 আর এই -1 -7, কি তাই হবে না? তো আমি মিলিগ্রামটা গ্রামে নিলাম আর এটাকে নিলাম বেগ, এই যে বেগ মিটার পার সেকেন্ড, তারপর তো হবেই, হবে না বলো? স্যার 1.17 into 10 to the power minus 8. এক্সিলেন্ট, একদম হ্যাঁ স্যার 1.17 মিলিবার সঠিক, সঠিক অ্যান্সার হয়েছে তোমাদের, ভালো করেছো। ডেল ভি ইজ ইকুয়াল টু h/4 পাই না? তো তুমি এখানে কি করছো, কিসের মান বের করছো? ডেল এক্স এর মান বের করছো নাকি? ডেল এক্স না? জি স্যার। আমরা ডেল এক্স সমান কি লিখবো? ডেল এক্স সমান h/4 পাই ইন্টু ডেল ভি। এখন ডেল ভির মান তো দেয়া আছে, আর মান সবগুলো বসাও, বসাই দেখো ডেল এক্স কত আছে, সেটাই অ্যান্সার। ওকে আচ্ছা, পরেরটা কি করছো? স্যার 1.158 into 10 to the power minus 6. হ্যাঁ এই পরেরটা হয়ে গেছে। পরেরটা তো আমি তখন আগে করেছিলাম। ও কত রেজাল্ট কত আসছে বলো? 1.158 হ্যাঁ into 10 to the power minus 6. মাইনাস 6. -6 না -3? স্যার আমি আরেকবার করি। করে দেখো। হ্যাঁ শোনো, আমি একটা কথা বলি, এটা কিন্তু নির্ণীত বেগের মান এত, এটা হলো বেগ। যদি নির্ণীত বেগের মান এত নিখুঁত হয় তাহলে অনিশ্চয়তা কত? তাহলে ডেল ভি সমান কত হবে বলো? এটা হলো এত পার্সেন্ট সে নিখুঁত করেছে, তো ডেল ভি সমান কত হবে? -1 into 10 to the power minus 3. এই যে এখানে এইটা আমরা যদি এই অনিশ্চয়তা কিন্তু ডেল ভি বেগ, এখন যা পাও কত আসে? এটা 0.01 নাকি? হ্যাঁ স্যার 0.01। এইটা কিন্তু অনিশ্চয়তা, এইটা ধরে করবো। হয়েছে সবার? কত আসছে অ্যান্সার? স্যার বলছি 0.0001 হবে না? 0.00, হ্যাঁ দেখো আমি তো মানে ভুল করলাম কিনা, এটা বিয়োগ করলে কত আসে? .001 না? হ্যাঁ স্যার তার মানে পয়েন্টের পরে 10 minus 3.
আচ্ছা আচ্ছা, তাহলে কত আসছে? রেজাল্ট কত আসছে? হ্যাঁ, DLP করতে পারবো। বলো তাড়াতাড়ি বলো, কত আসছে? Sir, 57.90 into 10 to the power minus 3. 57 কেন? 1.158 বললো না, ওইটাই তো হবে। 1.158 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার, এরকম তো হয় যদি ক্যালকুলেশন ভুল না হয়। করে দিন না, বুঝতে পারতেছি না। জি স্যার, হ্যাঁ ওই যে আমি পরে দাদা আমি করে দিই। আচ্ছা আমাকে একটু বলো, ভ্যালুগুলো একটু বলো, তাহলে সুবিধা হয় আমার জন্য। আমি একটু লিখি এখানে। এটা 2 নম্বর না? আচ্ছা কী যেন ছিল আমরা জানি না। স্যার তখন 50 এর সাথে হচ্ছে বেগের সাথে যেটা থাকবে ওটাতে 0.001 গুণ দিতে হবে না? আজ দেখি, দাঁড়াও। এখানে আমরা ডেল এক্স ইন্টু ডেল ভি সমান সমান h/4 পাই, বা আমরা বের করবো কি জন্য? ডেল এক্স না সমান সমান h/, স্যার 4 পাই m হবে না? হ্যাঁ 4 পাই m হবে না? 4 পাই, ও আচ্ছা হ্যাঁ এম আছে রাইট। 4, হ্যাঁ এখানে ডেল ভি আর হবে ইন্টু এম, এই গেল। আচ্ছা এখানে মান কি দেওয়া আছে বলো তো একটু? এইচ সমান দেওয়া আছে হলো 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এইচ পাই ইজ ইকুয়াল টু 3.1416 দেখা যায় 14 লিখলাম। আচ্ছা ডেল ভি সমান কত? ডেল ভি সমান হলো 100 মাইনাস 90.99, এত কত আসছে সেটা? 0.001 না? ঠিক আছে এটা। আচ্ছা আর এম সমান কত? ইলেকট্রনের আর 9.10 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এখন মান বসে দেখো কত আসে। এই ছেলে বসাইলাম 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 কিন্তু এখানে ইন্টু নাই, এখানে 4 ইন্টু 3.14 ইন্টু ডেল ভি কত? 0.001 আর এম হলো 9.10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। আচ্ছা এখন কত আসছে এখানে? স্যার এটা 57.90 into 10 to the power minus 3 তো আসে। হ্যাঁ স্যার এটাই আসছে। কত আসছে একটু বলো। এখানে যে 50 দেওয়া ছিল বেগের মানটা ওইটা কোথাও মানে ইউজ করতে হবে না? কি বেগের? ওই যে একটা মান দেওয়া ছিল যে 50 মিটার পার সেকেন্ড, 50 নির্ণীত ইলেকট্রনের বেগ দেওয়া ছিল। একটি পরীক্ষা ছিল নির্ণীত ইলেকট্রনের বেগ এত, যদি নির্ণীত বেগের মান এত % না, এখানে এত % নিখুঁত, এই কথাটা বলছে, বুঝছো? এটা তো এত % নিখুঁত এই কথাটা বলছে। দাঁড়া দেখি আমি, এখানে আছে হইল এত মিটার পার সেকেন্ড না? ও স্যার বলছে 0.001 এর সাথে গুণ হবে না? হ্যাঁ কি 0.001 ওটার সাথে 50 গুণ হবে না? হ্যাঁ রাইট এক্স্যাক্টলি, এটা ভুল করছি আমরা। এখানে হবে এটা হ্যাঁ এটাকে এই যে ইনটু হবে 50.01
0.01 আসবে এটা? জি স্যার 0.01 আসছে ওখানে। আচ্ছা তাহলে আচ্ছা এইটা করো এটা, হ্যাঁ 0.01 ঠিক আছে, 0.01 ইন্টু 50। শোনো ওই যে বেগ বেগে তো হ্যাঁ এত পার্সেন্ট এইটা ঠিক আছে। 0.01 0.00 মানে 10 to the power minus 3 কি ইয়া সে যে ডেল্টা বি এর মান স্যার পয়েন্টের পরে 999 আছে না 0.0 অন্য যে 1 আসে 0.01 সেটাই তো 0.001 কত কথা না। স্যার প্রশ্নে স্যার 99.999 আছে সেই জন্য স্যার মানে এখানে ও আচ্ছা এটা 999 আছে, সেটা আমি জি দেখি। স্যার। আচ্ছা তো এখন কি হবে 0.00 এখন হবে, ও ঠিক আছে এখন হবে পয়েন্ট, এখন ঠিক আছে এখন হবে 0.001 ওকে ইন্টু 50 গুড। এইটা করো এইটাই করো, দেখো এখন কত আসে। জি স্যার এটা 1.15 6 10 to the power minus 3 আসে কত 1.16 10 to the power minus 3 no sir 1.158 into 10 to the power minus 3 একদম ঠিক হয়েছে, এটাই ঠিক রেজাল্ট, এইটাই হবে এত মিটার, এইটাই আছে ঠিক আছে। এখানে এটা আমাদের ভুল ছিল যে এইটা আসলে ওই 50 যে বেগ তার কত পার্সেন্ট নিখুঁত, এত পার্সেন্ট নিখুঁত, তাহলে আমরা 50 সেটা গুণ করে দিলাম। ঠিক আছে সবাই এবার? জি স্যার। আচ্ছা তো আজকে তাহলে এতটুকু থাক নাকি বলো? জি স্যার। জি স্যার। আজকের একটু বেশি লোড হয়ে গেছে না?